ওকে এনেছিস? ও যখন এখানে এসেই গেছে, তাহলে সেও নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছে। এতদিন পর সৃজন শহর থেকে তার কলেজের পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে ফিরছে। তার বাড়ি একটি খুব সুন্দর গ্রামে। গ্রামের নাম সুবর্ণপুর। আজকে যে সৃজন বাড়ি ফিরছে সেটা সে কাউকেই জানায়নি, কারণ সে সবাইকে চমকে দিতে চায়। মা, মা! খোকা, খোকা তুই এসেছিস বাবা? কেমন আছিস বাবা তুই? কতদিন পরে তোকে দেখলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ মা, আমি এসেছি। তোমরা কতদিন দেখা করতে যাওনি। আমার খুব মন খারাপ করছিল তোমাদের জন্য, তাই তোমাদের কাছে চলে এলাম। আসলে কয়েকদিন ধরেই আমার শরীরটা একদম ভালো যাচ্ছিল না, তাই তোর বাবা আমায় ছেড়ে তোর সাথে দেখা করতে যেতে পারিনি। শরীর খারাপ মানে? কি হয়েছে তোমার? আর আমায় কিছু জানাওনি কেন? দেখেছো, আমি এখানে নেই বলে তোমরা সবাই আমাকে ভুলেই গেছো। না, আমি আর কোথাও যাব না। এখানে থেকে তোমায় পুরোপুরি সুস্থ করে তুলব। ধুর পাগল ছেলে, বয়স হচ্ছে তো নাকি, তাই শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে। বাকি সব ঠিক আছে। তোকে এখানে থাকতে হবে না, এখানে তো সবাই আছে আমার দেখাশোনা করার জন্য। এখানে থাকলে তোর পড়াশোনারও অনেক ক্ষতি হয়ে যাবে। মা, কি যে বলো না তুমি! তোমাকে সুস্থ না করে আমি কোথাও যাচ্ছি না। শোনো না, আমার খুব খিদে পেয়েছে। তুমি বরং কিছু তৈরি করো, আমি ততক্ষণ আশপাশটা একটু ঘুরে আসি। কতদিন পরে গ্রামে এলাম, আশপাশটা খুব দেখতে ইচ্ছা করছে। না খোকা, দাঁড়া, শোন, তোর তো খিদে পেয়েছে, তুই বরং আগে কিছু খেয়ে নে, আর তারপর শহরে ফিরে যা বাবা। এই গ্রামে তো অত কিছু সুযোগ সুবিধা নেই, তোর কষ্ট হবে। একদম না, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখন একটু ঘুরে আসছি। শোন খোকা, শোন, দাঁড়া। সৃজন গ্রামের চারপাশ ঘুরে দেখছে, কিন্তু এক আজব বিষয়, গ্রামের এই চেনা দৃশ্যগুলোর মধ্যেও যেন কোথাও অচেনা কিছু লুকিয়ে রয়েছে। ছোটবেলা থেকে সে এই গ্রামেই বড় হয়েছে, তবুও সেই সব স্মৃতি যেন তার কাছে আবছা। কি ব্যাপার? আমার সবকিছু এত অচেনা লাগছে কেন? এতদিন পর দেখছি বলে? কিন্তু অচেনা লাগলেও আমি তো এখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, এটা তো সত্যি। তাও কেন এত অচেনা লাগছে? না, শরীরটা খুব ক্লান্ত লাগছে, স্পষ্ট কিছু মনেও করতে পারছি না। যাই, আজ বরং বাড়ি ফিরে যাই, গিয়ে কিছু খেয়ে দে বিশ্রাম নি, কাল আবার ঘুরে দেখা যাবে। আর এদিকে তখন সৃজনের বাড়িতে খোকা আমাদের না বলে এখানে এসে খুব ভুল কাজ করেছে, আর তুমি তখনই ওকে খাইয়ে ফেরত পাঠিয়ে দিতে পারলে না।
আরে আমি তো অনেকবারই বললাম খাওয়ার কথা, কিন্তু খোকা তো শুনতেই রাজি নয়। বাবা, থাক 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 বাবা থাক, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি কেমন আছো বাবা? আচ্ছা, মায়ের এত শরীর খারাপ, তুমি আমায় জানাওনি কেন বলো তো? সে আমি বলিনি, কারণ যাতে তুমি কোনো চিন্তা না করো, তাই বলে তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে এখানে এসে মোটেই ঠিক কাজ করনি। কি ব্যাপার বলো তো? তোমরা কি খুশি নও আমি এখানে এসছি বলে? মাও এরকমই বলছে। আহা, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আচ্ছা, তোমার মামা বা মামি তোমাকে এখানে আসতে দিল? আসলে সত্যি কথা বলতে আমি কাউকে কিছু না বলেই এখানে চলে এসেছি। কি? এটা তুই কি করেছিস খোকা? আর কেনই বা করেছিস? মামা মামি তো কখনোই আমাকে এখানে আসতে দিতে রাজিই হতো না, তাই কিছু না বলেই চলে এসেছি। তুমি এটা একদম ঠিক করনি। এখন সন্ধে হয়ে এসছে, কাল ভোরেই তুমি ওই বাড়ির জন্য রওনা দেবে। তোমরা কি সত্যিই চাও না আমি এখানে থাকি? খোকা, তোর বাবা তোর ভালোর জন্যই বলছে, শোন না বাবা। ঠিক আছে, তোমরা যখন তাই চাও, তাহলে কাল সকালে কেন, আমি এখনই চলে যাচ্ছি। যাস না খোকা, শোন, শোন আমার কথা। যাকো, খিদে পেটে আর কতক্ষণই বা বাইরে থাকবে, একটু পরেই চলে আসবে। আমি পাশের বাড়ির থেকে ওর মামা বাড়িতে একটা ফোন করে জানিয়ে আসি যে ও এখানে এসছে, না হলে ওরাও তো চিন্তা করবে। জানি না হঠাৎ করেই পুকুর পাড়ে কেন চলে এলাম। মনে হলো যেন কোনো কিছুর টানে আমি এখানে এসেছি। তবে যাই হোক, জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। যাই, ওখানটা গিয়ে বরং একটু বসি। আচ্ছা, বাবা মা আমার সাথে এরকম ব্যবহার করছে কেন? ওরা কি আমার এখানে আসাটা ঠিক পছন্দ করছে না? এখানে এসে কয়েকটা দিন কাটালে কি এমন সমস্যা হতে পারে? এই সময় এক ঝাঁক ঠান্ডা হাওয়া যেন সৃজনকে এসে ছুঁয়ে চলে যায়। সৃজনের মনে তখন এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি যেন তার আগেও অনেকবার হয়েছে। এই সময় তার মুখ থেকে একটা গান বেরিয়ে আসে। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। সৃজন, তুমি এসেছো? হ্যাঁ, কে কে আপনি? আমি আমি সৃজন। দুঃখিত, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। ও, বুঝলাম, আমি তো ভুলেই গেছিলাম। কি ভুলে গেছিলেন? না, কিছু না। তোমার গলাটা কিন্তু এখনো সে আগের মতোই সুন্দর আছে, আর তোমার গলায় এই গানটা এখনো আমার ভীষণ প্রিয়। ধন্যবাদ। আসলে এই গানটাই মনে আসলো, তাই গেয়ে ফেললাম। আচ্ছা, কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? তোমার কথায় কি আমি কখনো কিছু মনে করতে পারি? বলোই নাকি বলবো? আপনার কথা শুনে মনে হচ্ছে
আপনি আমাকে খুব ভালোভাবেই চেনেন, অথচ আমি কিন্তু আসলে আপনাকে ঠিক... আমি কি এখানে একটু বুঝতে পারি? হ্যাঁ, অবশ্যই, বসুন না। আমি একসময় তোমার বন্ধু ছিলাম, খুব ভালো বন্ধু ছিলাম। বন্ধু? কি অবস্থা! তুমি আমার বন্ধু ছিলে, অথচ আমি তোমায় মনে করতে পারছি না। ধ্যাৎ, কি হলো আমার! কিছু মনে করতে পারছি না কেন? কখনো কখনো হয় এরকম, হয়তো কথা বলতে বলতে মনে পড়ে যাবে। হ্যাঁ, তা হতে পারে। ছাড়ো, বাদ দাও, চলো আমরা নতুন করে আমাদের বন্ধুত্ব শুরু করি। নতুন করে বন্ধুত্ব? আচ্ছা বেশ, তবে তাই হোক। আচ্ছা সৃজন, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? না না, সেরকম কিছু নয় তো, সেরকম কিছু নয়। সেরকম কিছু নয় নাকি আমাকেই বলতে চাইছো না? আরে না না, আসলে আমি প্রায় 3 বছর পর আজকেই বাড়িতে ফিরলাম। ভেবেছিলাম যে এই কয়েকটা দিন বাবা মায়ের সঙ্গে খুব আনন্দ উল্লাসে কাটাবো, বাবা মাও খুব খুশি হবে আমাকে দেখে। কিন্তু আমি আসার পর থেকেই দেখছি আমার বাবা মা যেন ঠিক খুশি নয়। মানে ওরা চাই না যে আমি এখানে আর এক রাতও থাকি। এর কোনো কারণই আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, যে তুমি কি চাও? কি আবার চাইবো? আমি চাই আমার বাবা মায়ের সঙ্গে এখানে থাকতে, এই গ্রামে থাকতে। আমার বাবা মাকে ছেড়ে আমার আর কোথাও যেতে ইচ্ছা করছে না। বুঝলাম। দেখো, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই হয়তো তোমার বাবা মা চায় না যে তুমি এখানে থাকো। আমার মনে হয় তোমার বিষয়টাকে একবার খতিয়ে দেখা উচিত। ঠিকই বলেছ, আমিও তাই ভাবছিলাম। চিন্তা করো না, আমি তো আছি, এবার সব ঠিক হয়ে যাবে। এবার মানে? খোকা, 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 এই খোকা, কোথায় তুই? ওই যে তোমার ডাক এসে গেছে, আজ তাহলে আমি আসি, কেমন? আচ্ছা শোনো, বলছি আমাদের আবার দেখা হবে তো? হ্যাঁ অবশ্যই, কাল আবার ঠিক এইখানেই এই সময় আমাদের দেখা হবে। এ কি, তুই এই সন্ধেবেলায় পুকুর পাড়ে একা একা কি করছিস? কেন, পুকুর পাড়ে আছি তো কি হয়েছে? তুমি এখন বাড়ি চলো তো। সকাল থেকে কিন্তু আমি কিচ্ছু খাইনি, এমনিতেই আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, চল চল। এই নে খোকা, এই নাড়ুগুলো তোর সাথে নিয়ে যাস, সবাইকে দিয়ে খাস, কেমন? নিয়ে যাব মানে? আমি তো কোথাও যাচ্ছি না। কে বলেছে যাচ্ছ না? তুমি আজকেই তোমার মামার বাড়ি ফিরে যাবে। যতক্ষণ না আমাকে এখান থেকে পাঠানোর আসল কারণটা আমি জানতে পারছি, আমি কোথাও যাব না। এ কি বলছিস তুই? না খোকা, এরম বলিস না, তোকে সব বলবো, আর 2 মাস অপেক্ষা কর। 2 মাস অপেক্ষা করব? কেন? আরে না না, ওসব কিছু না। তোমার মা কি বলতে কি বলেছে, তুমি বরং তৈরি হয়ে নাও, ওই বাড়ির জন্য এখনই রওনা দেবে। আমি তো যা বলার বলেইছি, আমি এখন কোথাও যাব না, আসল কারণটা না জানা অবধি। এবার কি হবে বলো তো? গুরুদেব তো বলেছিলেন ও যেন 3 বছরের মধ্যে এই গ্রামে পা না দেয়, কিন্তু ও তো 3 বছরের আগে এখানে চলে এসছে। তুমি থামো তো। তখন সৃজন ঘরের বাইরে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শুনতে থাকে। তোমার কি দরকার ছিল ওর সামনে 2 মাসের কথাটা বলার? যাই হোক, চলো আমরা বরং গুরুদেবের কাছে যাই, এর কোনো উপায় উনিই বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। বাবা মা কোথায় যাবার কথা বলছে? গুরুদেব? কে এই গুরুদেব? আমাকে আসল সত্যিটা জানতেই হবে।
গুরুদেব, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান গুরুদেব। কি হয়েছে বল আমায়। গুরুদেব, আপনি তো বলেছিলেন আমার ছেলেকে 3 বছর পরে আসতে, কিন্তু ও তো 3 বছর পূরণ হবার আগেই এখানে চলে এসছে। এখন কি হবে গুরুদেব? বুঝলাম, আমিও এই আশঙ্কাটাই করছিলাম। ঠিক আছে, তোদের ছেলেকে এখন কিছু জানানোর দরকার নেই। ও যখন এখানে এসেই গেছে, তাহলে সেও নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছে। কাল অমাবস্যা, আমি একটা ওষুধ দিচ্ছি। এটা তোরা কালকে সৃজনকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবি। তাহলেই ও ঘুমিয়ে পড়বে এবং সেই অচেতন অবস্থায় তোরা ওকে কাল সন্ধেবেলায় আমার এই কুঠিরে নিয়ে আসবি। কাল এখানে একটা যজ্ঞের ব্যবস্থা করব, তারপর ওর সব বিপদ কাটিয়ে দেব। চিন্তা করিস না। এই নে, এই ওষুধটা ধর, এটাই খাবারের সাথে মিশিয়ে দিবি, কেমন? আচ্ছা গুরুদেব। কি হলো সৃজন, তুমি এত চিন্তিত কেন? ও, তুমি এসে গেছো? তোমার কথাই ভাবছিলাম। জানো, বাবা মা কোন একটা গুরুদেবের কাছে গেছিল। সে আমায় কালকে অজ্ঞান করে তার কুঠিরে নিয়ে যেতে বলেছে। আর জানো, আমার বাবা মা তাতে রাজিও হয়ে গেছে। দেখো, তুমিও তো সত্যিটা জানতে চাইছো, তাই আমার মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত। তবেই তো তুমি আসল সত্যিটা জানতে পারবে, তাই না? ঠিকই বলেছ, আমার ওখানে যাওয়াই উচিত। এই তো, তুমি একদম ঠিক পথেই এগোচ্ছ। আমি ঠিক পথে হাঁটছি কারণ আমাকে ঠিক পথটা দেখানোর জন্য তুমি আমার পাশে রয়েছো। আমি তো সব সময় তোমার পাশে আছি, শুধু সাথেই। আচ্ছা, আমি আজ আসি, কেমন? পরে কথা হবে। আশা করি তুমি সব সত্যিটা খুব শীঘ্রই জানতে পারবে। এখনই চলে যাবে? আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম তো তোমার নামের সাথেই জড়িয়ে আছে সৃজন। আমার নামের সাথে? এর উত্তরটা না হয় তুমি সত্যিটা জানার পরেই তোমায় দেব। ঠিক আছে, কাল তবে সব সত্যি জেনেই আমি আবার এখানে আসব। পরের দিন সন্ধেবেলায় সৃজনের বাড়িতে। এই নে খোকা, চাটা খেয়ে নে। এখন চা? কিন্তু মা, তোমরা তো কেউ এই সন্ধেবেলায় চা খাও না, আর এটাও জানো যে আমিও এই সময় চা খাই না। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি ভাবলাম তুই এতদিন তোর মামা বাড়িতে ছিলি, ওখানে হয়তো এই সময় চা খেতিস, তাই দিলাম। এখন এই চাটা তুই তাড়াতাড়ি খেয়ে নে তো। আচ্ছা, তুমি এখানে রেখে যাও, আমি খেয়ে নেব। কিছুক্ষণ পর সৃজনের বাবা মা সৃজনের ঘরে প্রবেশ করে এবং দেখে সৃজন ঘুমন্ত অবস্থায় তার খাটে পড়ে রয়েছে। গুরুদেবের ওষুধে কাজ হয়েছে। নাও এবার চলো, তাড়াতাড়ি করে ওকে গুরুদেবের কুঠিরে নিয়ে যেতে হবে। চলো। ওকে এনেছিস? হ্যাঁ গুরুদেব। 3 বছর আগে যেই যজ্ঞটা করেছিলাম, আজ আবার সেই যজ্ঞটাই করতে হবে। যা করতে হয় করুন গুরুদেব, কিন্তু ওই মেয়ের নজরও যেন আমার ছেলের ওপর আর কোনো দিন না পড়ে। হ্যাঁ গুরুদেব,
আপনি ছিলেন বলেই তো 3 বছর আগে ওই মেয়ের হাত থেকে আমাদের ছেলেকে বাঁচাতে পেরেছিলাম। ওই মাঙ্গলিক মেয়ে যদি আমার ছেলেকে বিয়ে করত, তাহলে তো আমাদের ছেলে কবেই আমাদের ছেড়ে চলে যেত। ওই মেয়ে তো শুধু মাঙ্গলিকই নয়, ওই মেয়ের কুষ্ঠিতেও অনেক দোষ ছিল। ও যে ছেলেকেই বিয়ে করত, সেই ছেলেই শেষ হয়ে যেত। তাই জন্যই তো যজ্ঞ করে তোমাদের ছেলের মন ও জীবন থেকে ওই মেয়েকে সম্পূর্ণ মুছে ফেলেছিলাম। তবে এখন পরিস্থিতি অন্যরকম। এখন সে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এই জন্যই বলেছিলাম তোমাদের ছেলে যেন 3 বছর পূর্ণ হওয়ার আগে এখানে না আসে। হ্যাঁ গুরুদেব, আপনি একদম ঠিক বলেছেন। আরও একবার আমার খোকাকে বাঁচিয়ে দিন গুরুদেব। কি? কোন মেয়ের কথা বলছো তোমরা? বলো আমায়। এ কি, ও তো অজ্ঞান হয়নি? না, হইনি। অজ্ঞান তো আমি গত 3 বছর ধরে ছিলাম। এখনই তো বরং জ্ঞানে ফিরলাম। আসলে কাল আমি আপনাদের সমস্ত কথা শুনে ফেলেছিলাম। তাই আজ যখন মা আমায় চা দিতে এসেছিল, আমি তখন সেই চা না খেয়ে জানলা দিয়ে ফেলে দিই। খোকা, গুরুদেব যা বলছেন শোন বাবা, এই যজ্ঞটা হতে দে। কিছুতেই না। আমাকে এখনই সত্যিটা বলো, না হলে কি যেন বলছিলে 3 বছর আগে আমাকে বাঁচিয়েছিলে, তাই তো? যদি সত্যিটা না বলো, আমি এখনই এই জীবন দিয়ে দেব। না 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 খোকা, তুই এমন কিছু করিস না। আমি তোকে বলছি সব সত্যি কথা, আমি তোকে বলছি। আজ থেকে 4 বছর আগে সিজা নামে এক মেয়ে তোর জীবনে এসেছিল তোকে শেষ করতে। ও তোকে নিজের ভালোবাসার জালে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছিল যে তুই ওকে ছাড়া আর কিছুই বুঝতে পারতিস না। তখন আমাদেরও মেয়েটিকে ভালো লেগেছিল, তাই আমরাও মেনে নিয়েছিলাম। তারপর গুরুদেবই আমাদের জানালো যে মেয়েটি মাঙ্গলিক এবং ওর কুষ্ঠিতে এমন কিছু দোষ আছে যার ওর সাথে যারই বিয়ে হবে তার মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, সেই জন্যই গুরুদেবের বিধান অনুসারে আমরা এমন এক যজ্ঞের আয়োজন করি যার ফলে তোর মন থেকে চিরজীবনের মতো ওই মেয়েটির সমস্ত স্মৃতি মুছে গেছে। কি? তোমরা আমাদের সাথে এত বড় অন্যায় করেছিলে? সৃজা কোথায়? আর তারপর ওর কি হলো? মানে এ কি? এরা হঠাৎ এরম স্তব্ধ হয়ে গেল কেন? সৃজন, তুমি এখানে কি করে এলে? শোনো সৃজন, আজকে আমার তোমার সাথে অনেকগুলো কথা বলার আছে। আমি চাই না আমাদের মাঝখানে কেউ কোনো কথা বলুক, তাই আমি এদের এরকম করে দিয়েছি। সৃজন, আমি সেই মেয়ে যে তোমার সাথে সারাটা জীবন কাটাবে বলে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু এই শয়তান লোভী গুরুদেবের জন্য সেই স্বপ্নই থেকে গেছে। কি বলছো তুমি তাহলে? হ্যাঁ সৃজন, আমি সৃজা। 3 বছর আগে যখন তুমি আমায় ভুলে গেছিলে, তখন তোমায় আমাদের কথা মনে করানোর জন্য আমি ছুটে গেছিলাম তোমার কাছে। কিন্তু তার আগেই তোমার বাবা মা তোমাকে এখান থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলেন। তোমার আমাকে ভুলে যাওয়া, তোমার আমার থেকে দূরে চলে যাওয়া আমি কিছুতেই মানতে পারছিলাম না। তাই যে পুকুর ধারে বসে আমরা একে অপরের সাথে থাকবো বলে কথা দিয়েছিলাম, যে পুকুর ধারে বসে আমরা একসাথে আমাদের সংসারের স্বপ্ন বুনেছিলাম, সেই পুকুরে আমি আমাকে শেষ করে দিই। সৃজা, কি বলছো তুমি? হ্যাঁ সৃজন, এটাই সত্যি। আমি চাইলে অনেক আগেই এই গুরুদেবকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি কিছুই করিনি। নইলে যে সবাই বলতো আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। কারণ এইসব শয়তান গুরুদেবরা, যারা সামান্য কিছু টাকার লোভে আমার মতো কতই না মেয়েদের কুষ্ঠিতে দোষ আছে বলে গ্রামের সকলের সামনে চক্ষুশূল করে তোলে, আর এইসব মানতে না পেরে আমার মতো কতই না মেয়েরা আত্মঘাতী হয়। তাই আমি চাই আজ যেমন তুমি এই সত্যিটা জানতে পারলে, ঠিক তেমন করে একদিন এই গ্রামে প্রত্যেকটা মানুষ এই সত্যিটা জানতে পারুক।
আর সেই সত্যিটা জানতে তুমি তাদের সাহায্য করবে। দাঁড়াও 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 সৃজা, আমার সব মনে পড়ে যাচ্ছে। এদের সবার জন্যই আমরা আমাদের একসাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু এরা আমাকে তোমার সাথে তোমার জগতে যাওয়া থেকে আটকাতে পারবে না। না সৃজন, তোমাকে যে আমার হয়ে এই লড়াইটা লড়তে হবে, তোমাকে যে এই সত্যিটা সবার সামনে আনতে হবে। তোমাকে ছাড়া আমি কি করে লড়বো সৃজা? আর তাছাড়াও তুমি যখন নেই, আমিও আর আমার এই জীবন রাখতে চাই না। না সৃজন, দাঁড়াও, একটা কথা বলো আমায়। তোমার উপর বা তোমার জীবনের উপর আমার কি কোনো অধিকার নেই? অবশ্যই আছো। তুমি তো শুধু আমার নামের সাথেই জড়িয়ে নেই, তুমি আমার আত্মার সাথেও জড়িয়ে আছো। তাহলে তো হয়েই গেল। আমরা একসাথে বাঁচতে পারলাম না তো কি হয়েছে? তোমার মধ্যে দিয়ে আমি বেঁচে থাকব, তোমার মধ্যে দিয়ে বেঁচে থাকবে আমাদের ভালোবাসা। আমি জানি তুমি ঠিক একদিন না একদিন ওই শয়তান গুরুদেবের সত্যিটা সবার সামনে তুলে আনতে পারবে। আমি তোমাকে তোমার থেকেও বেশি বিশ্বাস করি। বিদায়, বিদায় সৃজন। না না সৃজা, না, যেও না সৃজা, তুমি আমায় ছেড়ে যেও না। সৃজা, আমি পেরেছি। আমি গুরুদেবের সত্যিটা সবার সামনে আনতে পেরেছি, এবং গ্রামের লোকেরাও সব সত্যি জানতে পেরে গুরুদেবকে চরম শাস্তি দিয়েছে। আমার বাবা মাও তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে সৃজা। কিন্তু কি অদ্ভুত দেখো, এসবের মধ্যে আজ আমরাই আর একসাথে নেই। সৃজা, তুমি কি শুনতে পারছো? সৃজা, সৃজা কোথায় তুমি? নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে। হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে।